ইরান ও ইসরায়েলের পারমাণবিক তুমুল উত্তেজনা। পরবর্তী অধ্যায়ের রূপ কি? মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ছে উত্তেজনার আগুন? পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে একসময় ইরানকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল ইসরায়েল। আজ সেই ইসরায়েল নিজেই সশস্ত্র হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে। ইসরায়েলের শিমন পেরেস পারমাণবিক কেন্দ্রে নতুন এক চুল্লি স্থাপন করছে, যা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে। তবে প্রশ্ন উঠছে, এখন কি পাল্টা হামলা চালাবে ইরান? মার্কিন সংবাদ মাধ্যম এপি নিউজ সম্প্রতি জানিয়েছে, ইসরায়েলের ডিমোনা শহরের ওই পারমাণবিক কেন্দ্রে নতুন একটি চুল্লি স্থাপন করা হচ্ছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা। তাদের দাবি, ওই স্থাপনাটির আশেপাশে কোনো বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র নেই, যা এই প্রকল্পের প্রকৃত উদ্দেশ্যকে আরও সন্দেহজনক করে তুলছে। সুতরাং ইসরায়েল কি আসলে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে, নাকি তা একেবারেই অন্য কিছু? বিশ্লেষকরা একমত হতে পারেননি, তবে তারা এটি নিশ্চিত করেছেন যে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি ইসরায়েল। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক দাবি করেছেন যে ইসরায়েলের হাতে বর্তমানে প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেগুলোর মধ্যে বেশ কিছু রয়েছে ডিমোনা শহরের মরুভূমিতে। কিন্তু ইসরায়েল পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আওতায় আসতে রাজি হয়নি, যার ফলে জাতিসংঘ বা পারমাণবিক শক্তি সংস্থা এই বিষয়টি স্বাধীনভাবে পর্যালোচনা করতে পারছে না। চলতি বছরের জুনে ইসরায়েল আবারও ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অজুহাত দিয়ে। যদিও ইসরায়েল এই দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি, কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলি দাবি করছে ইরান যে পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহ করেছে তাতে তারা খুব দ্রুত 6টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। এখন একটি নতুন প্রশ্ন উঠছে, ইরান কি এখন পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে? এবং যদি তা সত্যি হয়, তাহলে ইসরায়েলের আগ্রাসনের জবাব কেমন হবে? ইরানের সামরিক বাহিনী তার প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে দিয়েছেন, ইসরায়েল যদি আবারও কোনো ষড়যন্ত্র করে তাহলে তার জবাব হবে পূর্বের চেয়ে আরও ভয়াবহ। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাও এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে, বিশেষ করে তাদের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থার উন্নতি। একদিকে ইসরায়েল নিজের পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে, অন্যদিকে ইরানের প্রতিশোধ নিতে প্রস্তুত। এই অবস্থায় আগামী দিনগুলোতে কি ঘটবে? ইরান নিজের ক্ষেপণাস্ত্র কার্যক্রম আরও নিখুঁত করে তুললে কি ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখতে পারবে? এখনই বলা যাচ্ছে না, তবে বাস্তবতা হলো এ ধরনের উত্তেজনা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। দুই শক্তিশালী দেশের মধ্যে এই পারমাণবিক প্রতিযোগিতা শুধু যুদ্ধের গতি নয়, অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক গতির প্রতিযোগিতাও হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘ্রাণ, মার্কিন সেনাদের বড় পদক্ষেপ, ইরানের চোখ রাঙানি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘন কুয়াশার মতো জমছে যুদ্ধের ছায়া। বাগদাদ ছেড়ে মার্কিন সেনারা পাড়ি জমাচ্ছে উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত শহর এরবিলে। শত্রু ইরানের একেবারে দোরগোড়ায় নতুন ঘাঁটি গড়ার এই সিদ্ধান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। প্রশ্ন উঠছে, এ কি কেবল সেনা পুনর্বিন্যাস, নাকি আসছে নতুন এক ভয়ঙ্কর সংঘাত? বাগদাদ ছেড়ে এরবিলে ট্রাম্প প্রশাসনের বড় খেলা। 2026 সালের সেপ্টেম্বরের মধ্যে আইন আল আসাদ ঘাঁটি, বাগদাদ বিমানবন্দর ও জয়েন্ট অপারেশনস কমান্ড থেকে সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সামরিক প্রশিক্ষকরা থেকে যাবে ইরাকে, আর আন্তর্জাতিক জোটের সেনারা এরবিল ও উত্তর ইরাকে অবস্থান করবে একই সময় পর্যন্ত। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে আইসিসি বিরোধী মিশনের পর্যালোচনার ফলেই এই পদক্ষেপ, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল বাহ্যিক কারণ, ভেতরে লুকিয়ে আছে আরও বড় পরিকল্পনা। গত জুনে ইসরায়েল হামলা চালায় তেহরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায়। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান প্রমাণ করে দেয় তার হাতে শুধু ক্ষেপণাস্ত্র নয়, অভেদ্য আকাশ প্রতিরক্ষা, ড্রোন বাহিনী আর সাইবার শক্তিও রয়েছে। তেহরান তেল আবিব ও মার্কিন ঘাঁটিতে পাল্টে আঘাত এনে বার্তা দিয়েছিল, আমরা প্রতিরক্ষামূলকই নই, প্রয়োজনে আগ্রাসীও হব। এই প্রেক্ষাপটেই নতুন করে মার্কিন সেনাদের স্থানান্তরকে দেখা হচ্ছে, কেননা ইরান ইতিমধ্যে প্রতিবেশী ইরাককে সতর্ক করেছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি আবার আগ্রাসন চালায় এবার জবাব হবে আরও ভয়ঙ্কর। প্রশ্ন, যুদ্ধ কি আরও কাছে? লন্ডন ভিত্তিক দৈনিক আশার্ক আল আওসাদ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে দাবি করেছে, ওয়াশিংটন আসলে সেনা কমাচ্ছে না, বরং পুনর্স্থাপন করছে, অর্থাৎ সরাসরি সংঘাতের জন্য নতুন মোর্চা করছে। এর মানে ইরানকে ঘিরে রাখা হচ্ছে আরও কৌশলগতভাবে। কিন্তু ইরানও যে নীরব বসে নেই তা পরিষ্কার। তাদের হাতে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, উন্নত আকাশ প্রতিরক্ষা এবং ড্রোন বাহিনী, যেগুলো প্রতিপক্ষের প্রযুক্তিকে অচল করে দেওয়ার মতো সক্ষমতা রাখে।
অর্থাৎ নতুন সংঘাত শুরু হলে এবার শুধু বাগদাদ নয়, এরবিল থেকে শুরু করে মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে মার্কিন সেনারা এরবিলে ঘাঁটি গড়ছে, অন্যদিকে ইরান ঘোষণা করছে যে কোনো আকাশ, যে কোনো আক্রমণ ভেদ করার মতো শক্তি আমাদের হাতে আছে। যেন দাবার ছকে দুই পক্ষই নিজের চাল সাজাচ্ছে। এই ঘোষণার ভেতরে লুকিয়ে আছে বড় বার্তা। যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানকে সহজে কোণঠাসা করা যাবে, তবে সেটি হবে সবচেয়ে বড় ভুল। কারণ জুনের যুদ্ধ ছিল কেবল এক ট্রেলার, আসল সিনেমা এখনো বাকি। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ভূমি এখন দাঁড়িয়ে আছে এক মোড়ে। একদিকে শান্তির ক্ষীণ আশা, অন্যদিকে এক ভয়ঙ্কর যুদ্ধের ঘ্রাণ। প্রশ্ন কেবল একটাই, আগামী সংঘাতে কে প্রথম চাল দেবে? তেহরান বনাম জেরুজালেম, আরেকটি যুদ্ধে কাউন্টডাউন শুরু। মধ্যপ্রাচ্যের গরম মাটিতে আবারও আগুনের গন্ধ। ইরান ইসরায়েলের দ্বন্দ্ব যেন থামতেই চাইছে না। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরও দুই দেশের মধ্যে এখন চলছে অদৃশ্য এক ছায়াযুদ্ধ। প্রশ্ন উঠছে, আসছে কি আরও বড় সংঘাত? ইরানিদের উদ্দেশ্যে ইসরায়েলের বার্তা। 12ই আগস্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে মুখোমুখি হলেন ইরানিদের সাথে। তিনি প্রতিশ্রুতি দিলেন, আমরা তোমাদের জল বিশুদ্ধকরণের প্রযুক্তি দেব। কিন্তু এর সঙ্গে তিনি এমন এক আহ্বান জানালেন যা তেহরানকে কাঁপিয়ে দিল। রাস্তায় নেমে এসো, শাসনের বিরুদ্ধে দাঁড়াও, ইসরায়েল তোমাদের পাশে আছে। তারই প্রতিধ্বনি করলেন ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামেলিয়ান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আগামী বছর মুক্ত তেহরান। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও অভিযোগ করলেন, ইরান সরকার দেশবাসীর জন্য নয়, ক্ষেপণাস্ত্র আর সংঘাতে অর্থ ঢালছে। বার্তাটি স্পষ্ট, ইসরায়েল সরাসরি ইরানি জনগণকে শাসকের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। তেহরানের পাল্টা আঘাত। ইসরায়েলের এই বার্তায় তেহরান ক্ষুব্ধ। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়াল এটিকে বললেন মরিচিকা। সংসদের স্পিকার গালিবাফ কটাক্ষ করে বললেন, পরিশোধিত নর্দমার পানি দিয়ে ইরানিদের প্রতারিত করছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও এক ধাপে গিয়ে জানালেন, নিষেধাজ্ঞার কারণে ইরান নতুন প্রযুক্তি আনতে দেরি করছে, অথচ তাদের হাতে ইতিমধ্যেই সংকট সমাধানের উপায় আছে। সবচেয়ে বড় বার্তা এসেছে সরকারের সামরিক পদক্ষেপ থেকে। 3 আগস্ট ইরান নতুন এক প্রতিরক্ষা কাউন্সিল গঠন করেছে, যেখানে 38 বা প্রচলিত সেনাবাহিনী ও আইআরজিসি বা রিভলিউশনারি গার্ড সরাসরি অন্তর্ভুক্ত। শেষবার এই ধরনের কাউন্সিল গঠিত হয়েছিল 8 বছরের ইরাক-ইরান যুদ্ধের সময়। এবারও তেহরান বুঝিয়ে দিল তারা আরেকটি বড় সংঘাতের জন্য প্রস্তুত। ছায়াযুদ্ধের নাটক। যুদ্ধবিরতির পরও ইরানের রহস্যজনক বিস্ফোরণ আর অগ্নিকাণ্ডের ঢেউ চলছে। মাত্র 40 দিনে 30টিরও বেশি ঘটনা। কখনো গুদাম উড়ে যাচ্ছে, কখনো সামরিক মালিকানাধীন অর্থনৈতিক কেন্দ্র জ্বলছে। তেহরান এগুলোকে ছোট করে দেখাতে চাইছে গ্যাস লিক, দুর্ঘটনা। কিন্তু মানুষ জানে এর পেছনে থাকতে পারে মোসাদের ছায়া। প্রমাণ, ইরানি ভিন্ন মতাবলম্বীরাই এখন ইসরায়েলের হাতিয়ার। 7 আগস্ট প্রভাবলিকা রিপোর্টে উঠে এসেছে, সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি সাফল্যের পেছনে ছিল ইরানি সহযোগীরা। তারা মেশিন গান বসিয়েছে, বিমান প্রতিরক্ষা ধ্বংস করেছে, এমনকি বিজ্ঞানীদের অ্যাপার্টমেন্ট নজরদারি করেছে। অর্থাৎ শত্রু আর সীমান্তে সীমাবদ্ধ নয়, শত্রু এখন ভেতরে। শক্তির আসল খেলা। ইসরায়েল চায় ইরানি জনগণকে রাস্তায় নামাতে। তেহরান চায় দেখাতে তাদের হাতে শুধু সেনা নয়, প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র আর জনগণের শক্তি আছে। এ লড়াই শুধু অস্ত্রের নয়, মনস্তত্ত্বেরও। আজকের ইরান কেবল টার্গেট নয়, বরং এক দৈত্যাকার শক্তি, যে প্রমাণ করতে চায় যদি যুদ্ধ হয়, আগুন শুধু তেহরানে নয়, জ্বলবে তেল আবিবেও। যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে যে কোনো মুহূর্তে। ইরানের প্রতিরক্ষা বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যেই সতর্ক অবস্থায়। শত্রুর ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমান রাডারে ধরা পড়লে আকাশে জ্বলে উঠবে আগুনের লেলিহান শিখা। ইরানের কমান্ডারদের ভাষায় একটি ভুল পদক্ষেপই ইসরায়েলের জন্য ডেকে আনবে মহাবিপদ। 16 আগস্ট মেহর নিউজকে দেয়া বক্তব্যে খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ঘোষণা করেছেন, পূর্বের যে কোনো সময়ের চেয়ে এবার আরও শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে ইরান। তার কণ্ঠে কেবলই হুমকি ছিল না, ছিল আত্মবিশ্বাসের শীতল আগুন। আমাদের প্রতিরক্ষা বাহিনী সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত। আকাশে শত্রু আসবে, কিন্তু জবাব পাবে মাটিতে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের কিছু এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেকে ভেবেছিল ইরানের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে, অথচ দেশটি অল্প সময়ের মধ্যেই সেগুলো মেরামত করে আবার যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে এনেছে, যেন ভস্ম থেকে ফিনিক্স পাখির উত্থান।
ইরানের শক্তি শুধু প্রতিরক্ষা ব্যবস্থায় সীমাবদ্ধ নয়, দেশটির হাতে রয়েছে সেজিল ও কদর সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যাদের মধ্যে সেজিলকে তুলনা করা হচ্ছে হাইপারসনিক মিসাইলের সঙ্গে। এর বিশেষত্ব হলো একসাথে একাধিক ওয়ারহেড বহন করতে পারে, অর্থাৎ আকাশে একবার উঠলেই শত্রুর জন্য তৈরি হবে বহুগুণ ধ্বংসযজ্ঞ। এর পাশাপাশি ইরানের সর্বোচ্চ শক্তি IRGC 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে তাদের নিয়ন্ত্রণে, যেখানে ধারণা করা হয় 1000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল মজুদ আছে। সাম্প্রতিক ইসরায়েল বিরোধী যুদ্ধে এই কেন্দ্রগুলো থেকেই ছোড়া হয়েছিল পাল্টা আঘাত। কেবল ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন শক্তিতেও দ্রুত এগিয়েছে ইরান। তাদের হাতে আছে শাহেদ 136 সহ বিভিন্ন ধরনের শত শত ড্রোন। এগুলো শুধু গোয়েন্দা নজরদারির জন্য নয়, সরাসরি আক্রমণেও ব্যবহৃত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে সৈনিক নয়, লড়বে ড্রোন ও মিসাইল। আর সেই খেলায় এগিয়ে রয়েছে তেহরান। ইসরায়েলের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে ইরান দেখাতে চাইছে তারা আর কেবল প্রতিরক্ষা নয়, আক্রমণেও সমানভাবে সক্ষম। যে ইরানকে অনেকেই নিষেধাজ্ঞা আর অবরোধে ভাঙা দেশ বলে ভেবেছিল, সেই ইরানই আজ আধুনিক যুদ্ধাস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যে ইরানকে অনেকেই নিষেধাজ্ঞা আর অবরোধে ভাঙা দেশ বলে ভেবেছিল, সেই ইরানই আজ আধুনিক যুদ্ধাস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইসরায়েল যদি আকাশে পা বাড়ায়, ইরান সে পা কেটে ফেলার মতো প্রস্তুতি রেখেছে তার প্রতিরক্ষা বলয়। আর আকাশের আগুন যখন নেমে আসবে মাটিতে, তখন লুটিয়ে পড়বে অহংকার, শুধু বিমানের নয় বরং এক জাতির আত্মবিশ্বাসেরও। শেষ পর্যন্ত যুদ্ধের ময়দান নির্ধারণ করবে না শুধু গোলাবারুদ, নির্ধারণ করবে সাহস, কৌশল আর কার হাতে আছে ভবিষ্যতের অস্ত্র। আর ইরান স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে, এই লড়াইতে তারা পিছিয়ে নেই, বরং এগিয়ে। নীল আকাশে যেন ঝুলছে অশনি সংকেত। পৃথিবী শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে পারস্য ভূমির দিকে। আর সেই মুহূর্তেই শোনা গেল এক বজ্রধ্বনি। ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভির ঘোষণা। তিনি সতর্ক করলেন, একটি নতুন যুদ্ধ আসন্ন, আর ইরান প্রস্তুত। যেন সিনেমার প্রথম দৃশ্যে ঝড় ওঠার আগের নীরবতা। শত্রুর নাম বললেন তিনি, আমেরিকা ও ইসরায়েল। যুদ্ধক্ষেত্রের রূপরেখা আঁকলেন তিনি, মাঠে, আকাশে, সাইবার জগতে এবং কূটনীতির অঙ্গনে। সাফাভি পরিষ্কার জানিয়ে দিলেন, ইরান যুদ্ধবিরতিতে নেই, বরং ইরান এখন চলমান যুদ্ধপর্বে দাঁড়িয়ে আছে। তার কণ্ঠে ছিল বিদ্যুতের গর্জন। আমাদের এবং আমেরিকানদের মধ্যে, আমাদের এবং ইসরায়েলিদের মধ্যে কোনো লিখিত চুক্তি নেই। যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে। এই সতর্কবাণী কেবল হুমকি নয়, সাফাভি বললেন, যুদ্ধের জন্য প্রস্তুত থাকাই শান্তির সেরা গ্যারান্টি। তার তত্ত্ব পরিষ্কার, প্রতিরক্ষার সর্বোত্তম উপায় আক্রমণ, আর যুদ্ধের প্রস্তুতি মানেই শান্তির নিশ্চয়তা। ইরান তাই হাত গুটিয়ে বসে নেই। প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি ধরে তারা আঁকছে যুদ্ধের রূপরেখা। সামরিক কৌশল, সাইবার প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র আর ড্রোনের বহর, এমনকি কূটনৈতিক ভাষণের শক্তি, সবকিছুকেই পরিণত করছে এক বিশাল ঢাল ও তরবারিতে। ভাবুন, পারস্য উপসাগরের জলে দাঁড়িয়ে আছে ইরানি নৌবহর, আকাশে ছুটে যাচ্ছে ড্রোনের ঝাঁক, মাটির নিচে প্রস্তুত ক্ষেপণাস্ত্র ব্যাটারি, আর সেই সঙ্গে সাইবার জগতে ছুটছে অদৃশ্য সেনারা শত্রুর নেটওয়ার্ক ভেদ করার অপেক্ষায়। এই ঘোষণার সুরে সুর মিলিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। অগস্টের শুরুতে তিনি বলেছিলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ। শুধু তাই নয়, তিনি সতর্ক করেছিলেন, যে কোনো নতুন আগ্রাসনের জবাব হবে অতীতের তুলনায় বহুগুণ ভয়ঙ্কর। ইসরায়েল ও আমেরিকার নাম না নিয়েও তার বার্তা যেন বজ্রপাতের মতো পড়ল দখলদারদের মাথায়। জুন মাসে বিনা উস্কানিতে চালানো হামলায় ইরানি কমান্ডার, বিজ্ঞানী, ছাত্র ও সাধারণ নাগরিকরা শহীদ হন। কিন্তু সেই রক্তের দাগ ইরানকে দুর্বল করেনি, বরং আরও দৃঢ় করেছে জাতীয় সংকল্প। মুসাভির ভাষায়, যে কোনো মূল্যে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। এ যেন দাবার বোর্ডে এক মহারণের প্রস্তুতি। ইরান জানে প্রতিপক্ষ শক্তিশালী, কিন্তু ইতিহাস সাক্ষী, পারস্য ভূমির সন্তানরা কখনো মাথা নত করেনি। আজও তাদের বার্তা একটাই, যুদ্ধ আসুক কিংবা শান্তি, ইরান প্রস্তুত। প্রতিরক্ষা হোক বা আক্রমণ, তারা দৃঢ়, অটল এবং অবিচল। যেন আকাশে গর্জে ওঠা বজ্রের মতো সাফাভির সেই শেষ লাইন এখন কানে বাজছে, যুদ্ধের জন্য প্রস্তুতি, শান্তিরই নামান্তর। আকাশে কালো মেঘ, দিগন্তে অনিশ্চয়তার রেখা। ঠিক তখনই তেহরান থেকে ভেসে এলো এক বজ্রধ্বনি। ইরানি আইন প্রণেতা আমির হায়াত মোকাদ্দামের সতর্কবার্তা, সম্ভবত আমাদের পরবর্তী ক্ষেপণাস্ত্র সরাসরি ওয়াশিংটনে আঘাত করবে। এক বাক্যে বদলে গেল কূটনীতির তাপমাত্রা, কাঁপল ইউরোপ আমেরিকার স্নায়ু।
এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন তেহরান, পশ্চিমা সরকার এবং ইসরায়েলের টানাপোড়েন প্রতিদিনই আরও জটিল হচ্ছে। নিষেধাজ্ঞা জুড়েছে, নিষেধাজ্ঞার উপর সামরিক পদক্ষেপে যোগ হচ্ছে পাল্টা ঘোষণা। অচল অবস্থা যেন পাথরের মতো শক্ত, আর সেই পাথরেই হাতুড়ির প্রথম আঘাত দিলেন হায়াত মোকাদ্দাম। তিনি জানালেন 2 দশক ধরে ইরান শান্তভাবে গড়ে তুলেছে দীর্ঘ পাল্লার আঘাত হানার সক্ষমতা। তার ভাষায়, আজকের দিনে ইরানের ক্ষেপণাস্ত্র ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ পশ্চিম ও পূর্ব ইউরোপের সবখানে পৌঁছাতে পারে। আরও এক ধাপ এগিয়ে তিনি ইঙ্গিত দিলেন, ইরানি নৌবাহিনীর জাহাজ যদি আমেরিকার উপকূলের দিকে অগ্রসর হয়, 10,000 কিলোমিটার দূরত্ব কমে দাঁড়াতে পারে প্রায় 2,000 কিলোমিটারে। অর্থাৎ ওয়াশিংটন, নিউ ইয়র্ক তখন হঠাৎই হয়ে উঠতে পারে সরাসরি লক্ষ্যবস্তু। দাবার বোর্ড সাজানো, প্রথম চাল দেয়া হয়ে গেছে। ভাবুন, ইউরোপের আকাশে সাইরেন, সাগরে টহলদারি জাহাজ, আর দূরে পারস্য উপসাগরের ঘাটে নিঃশব্দে জেগে থাকা লঞ্চার। এই দৃশ্য আর কল্পনা নয়, এ এক বার্তার নাটকীয় মঞ্চায়। বার্তাটি সহজ, আমরা পারি আর প্রয়োজনে করব। পশ্চিমা দেশগুলো আবারও স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞার হুমকি তুলেছে। IAEA এর সঙ্গে পূর্ণ সহযোগিতা না হলে 2015 চুক্তির স্থগিত শাস্তি ফের জাগিয়ে তোলার কথা বলা হচ্ছে। কিন্তু হায়াত মোকাদ্দামের কণ্ঠে নির্লিপ্ত দৃঢ়তা। আমাদের ওপর সম্ভাব্য সব নিষেধাজ্ঞায় আগে থেকেই আছে। অর্থাৎ শ্বাসরোধের চেষ্টায় ইরান ভেঙে পড়েনি, বরং চাপের ভেতরেই তৈরি করেছে নতুন সহনশীল, নতুন প্রযুক্তি, নতুন কৌশল। জুন মাসে হঠাৎ ইসরায়েল আঘাত হানে ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোয়। নিহত হন জেনারেল, বিজ্ঞানী, ছাত্র, বেসামরিক। দেশ জুড়ে শোকের ঢেউ। কয়েকদিনের মধ্যে যুক্ত হয় মার্কিন বিমান হামলা 3টি স্থাপনা লক্ষ্য করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ইরানের কর্মসূচি নিশ্চিহ্ন। তেহরান পাল্টা জানায় নয়। ধুলো বসে যাওয়ার পর দেখা যায় ধ্বংসস্তূপের ভেতর থেকেও উঠে দাঁড়িয়েছে একটি রাষ্ট্র, ক্ষত বিক্ষত কিন্তু অবিচল। শক্তির 5 স্তম্ভ, যে কারণে বার্তাটি কাঁপায়। দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, ঘোষণায় স্পষ্ট, ইউরোপ ইরানের পাল্লায়। সমুদ্র ভিত্তিক কৌশল, দূরত্ব কমিয়ে লক্ষ্যবস্তু কাছে টানা। নৌবহরের গতিশীলতা এই বার্তার মেরুদণ্ড। শিল্পায়িত স্থিতি, সর্বোচ্চ চাপ এর বছরগুলোতে সরবরাহ শৃঙ্খল নতুনভাবে সাজানো, স্থানীয়করণে জোর, এতে আঘাত পেলেও গতি থামেনি। মানসিক যুদ্ধ, এক বাক্যে বিশ্বমঞ্চে স্নায়ুচাপ তৈরি, এটাই ডিটারেন্সের প্রথম নিয়ম। কূটনীতি, সাইবার প্রচারণা, রণাঙ্গন শুধু মিসাইল সাইলোতে নয়, তথ্য, অর্থনীতি ও কূটনৈতিক করিডোরেও লড়াই। হায়াত মোকাদ্দামের সবচেয়ে তীক্ষ্ণ বাক্যটি এখানে, আমরা সমুদ্র থেকে আমেরিকাকে লক্ষ্যবস্তু করতে পারি। বিপ্লবী গার্ডের মহাকাশ বাহিনী 20 বছর ধরে কাজ করছে। প্রযুক্তি হাতে মুঠোয়, এই ইঙ্গিত প্রতিপক্ষের ক্যালকুলেশন বদলে দেয়। কোনো রাষ্ট্র যখন বলে আজ পারি ইউরোপে, কাল পারব আমেরিকায়, তখন কৌশলগত ঘড়ির কাঁটা নতুন সময় ধরে টিকটিক করতে শুরু করে। পশ্চিমা সরকারগুলোর সামনে এখন 2 রাস্তা। 1, নিষেধাজ্ঞা ও সামরিক চাপ বাড়ানো। 2, ঝুঁকি কমাতে কূটনীতির পথ চওড়া করা। প্রথম রাস্তায় ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেশি, মিসক্যালকুলেশন থেকে চেইন রিঅ্যাকশন। দ্বিতীয় রাস্তায় দরকার ধৈর্য, IAEA নিয়ে বাস্তবসম্মত সমন্বয়, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন ফ্রেমওয়ার্ক এবং পারস্পরিক সীমারেখা স্পষ্ট করা। এদিকে বাজার কাঁপছে, জ্বালানি দামের ওঠানামা, শিপিং রুটে বিমা খরচ বেড়ে যাওয়া, ইউরোপের আকাশে অস্থায়ী ফ্লাইট রুট বদল, সব মিলিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ন্যাটো রাজধানীগুলোতে কাউন্সিল রুমের আলো নিভছে দেরিতে। মধ্যপ্রাচ্যের মিত্ররা হিসাব করছে, কে কার পাশে দাঁড়ালে ঝড় কম লাগবে। ইসরায়েলে হুথি ক্ষেপণাস্ত্রের ধাক্কা, তেল আবিবে আতঙ্ক, জেরুজালেমে সাইরেনের ঝড়। ইসরায়েল আবারও আতঙ্কে নেমে এসেছে। আরব দেশগুলিতে ইসরায়েলের বোমা হামলার জবাবে এবার পাল্টা ধাক্কা দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা তেল আবিব এবং জেরুজালেম সহ মধ্য ইসরায়েলে আঘাত সাইরেন বাজায়। লাখো মানুষ নিরাপদ আশ্রয় ছুটতে থাকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিমান প্রতিরক্ষা তৎপরতার সঙ্গে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে এই হামলা সরাসরি আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি। তারপরও শহরের প্রতিটি কোণে আতঙ্কের ছায়া। হাজারো মানুষ বোমা আশ্রয় কেন্দ্রে ছুটে আসে।
ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র বাহিনী 18 মার্চ থেকে ইসরায়েলের দিকে 70টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 22টি ড্রোন নিক্ষেপ করেছে। তাদের কার্যক্রম দেখাচ্ছে গাজায় আইডিএফ এর পুনরায় আক্রমণের পর তারা মাত্র অপেক্ষা করছে না, বরং প্রতিরক্ষা এবং প্রতিশোধের কৌশল বাস্তবায়ন করছে। হুথিদের এই সক্ষমতা একবার দেখিয়েছে যে তারা সীমান্ত পেরিয়ে হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত করতে পারে। এবারের হামলা ইসরায়েলি নৌবাহিনীর হামলার কয়েক ঘন্টা পরে আসে। ইসরায়েলি নৌবাহিনী ইয়েমেনের দক্ষিণে সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। আইডিএফ জানিয়েছে এই আক্রমণটি হুথি সন্ত্রাসী শাসনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর উপর লক্ষ্য করা হয়েছিল। ইয়েমেনের স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণে জেনারেটরগুলো বিকল হয়ে যায়, যা শহরের বিদ্যুৎ সরবরাহে বিশাল সমস্যা সৃষ্টি করে। হুথি পরিচালিত আল মাসিরা টিভি এই বিস্ফোরণকে আগ্রাসন বলে অভিহিত করেছে, তবে স্পষ্ট করে উল্লেখ করেনি আক্রমণের উৎস। এই পাল্টা প্রতিরক্ষা ও আক্রমণের চক্র ইঙ্গিত দিচ্ছে যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, তারা আন্তর্জাতিক মানের হামলার সক্ষমতা রাখে। ইসরায়েলের এই পরিস্থিতি আরও জটিল করেছে হাজারো মানুষ আশ্রয় কেন্দ্রে। অন্যদিকে হুথিদের স্থিতিশীল কৌশল ও প্রযুক্তিগত সক্ষমতা ইঙ্গিত দিচ্ছে যে তারা কোনো মূল্যে সরাসরি হামলাকে থামাতে নারাজ। বিশ্বের নজর এখন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দিকে। হুথিরা প্রমাণ করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ক্ষমতা শুধু ইয়েমেনের সীমানায় সীমিত নয়, তারা হাজারো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই এক প্রতিশোধের আঘাতের মাধ্যমে ইসরায়েল বুঝেছে যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুধু আক্রমণকারী নয়, তারা চতুর কৌশল এবং শক্তির প্রতীক। যুদ্ধের উত্তাপ এখন ইসরায়েলের বুকেই ধাক্কা দিচ্ছে। প্রতিটি সাইরেনের আওয়াজ যেন বলে দিচ্ছে যে এই সংঘাতের পরবর্তী অধ্যায় আরও নাটকীয় এবং ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে। হুথিদের প্রতিরক্ষা ও পাল্টা হামলার শক্তি এখন সমগ্র মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে। হাজার হাজার ইসরায়েলি সৈন্য নিখোঁজ, গাজায় হামাসের মুখে আইডিএফ বিপর্যস্ত। মধ্যপ্রাচ্যের আকাশে ধোঁয়া আর আতঙ্কের গন্ধ। তেল আবিব থেকে গাজার সীমান্ত পর্যন্ত শুধু একটাই প্রশ্ন, ইসরায়েলি সেনারা কোথায়? হাজার হাজার সৈন্য নিখোঁজ, আর যারা আছে তারাও গাজায় ঢোকার ভয়ঙ্কর লড়াইয়ের জন্য প্রস্তুত নয়। ইসরায়েলি আর্মি রেডিওর নিজস্ব স্বীকারোক্তি, আইডিএফ এখন এক গভীর জনবল সংকটে। একদিকে হাজার সৈন্য উধাও, অন্যদিকে অতি গোঁড়া ইহুদি সম্প্রদায়ের তরুণরা সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করছে। সেনা শিবিরগুলোতে শূন্যতার সুর বাজছে, কিন্তু এই শূন্যতা পূরণের জন্য ইসরায়েল এবার চোখ ঘুরিয়েছে বিদেশের দিকে। যুক্তরাষ্ট্র আর ফ্রান্সের ইহুদি তরুণদের কাছে যুদ্ধের ডাক পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 18 থেকে 25 বছরের যুবকরা। হিসেব অনুযায়ী শুধু মার্কিন আর ফরাসি সম্প্রদায়ের মধ্যে সম্ভাব্য 10,000-এরও বেশি নিয়োগ পাওয়া যেতে পারে। তবুও বাস্তবে তারা বছরে মাত্র 600 থেকে 700 সৈন্য নামাতে পারবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে যুদ্ধ থেমে নেই। গাজার আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমানের আগুন ঝরছে। সেনারা সীমান্তে জমায়েত, গাজা সিটির ভেতরে প্রবেশের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী প্রকাশ্যেই ঘোষণা করেছেন, গাজা সিটি দখল করব যেভাবেই হোক। কিন্তু গাজা সিটির বুকে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর শক্তি, হামাস। তাদের টানেল নেটওয়ার্ক, হঠাৎ করে আক্রমণ করার কৌশল এবং সবচেয়ে বড় কথা, মৃত্যুকে উপেক্ষা করা যোদ্ধারা। হামাস শুধু ইসরায়েলি পরিকল্পনার নিন্দাই করছে না, প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা প্রতিটি ইঞ্চি মাটিতে প্রতিরোধ করব। প্রতিবেদন বলছে, ইসরায়েল যতই আক্রমণ এগিয়ে নিচ্ছে, হামাস ততই জিম্মি কার্ড ব্যবহার করছে। তারা চাইছে যুদ্ধবিরতি চুক্তি, চাইছে বন্দীদের মুক্তি। আর কাতারের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই মিশরে ছুটছেন হামাসের সঙ্গে আলোচনায় বসতে। এই কূটনৈতিক দৌড় এক ভিন্ন রকম উত্তেজনা তৈরি করেছে। ইসরায়েলের ভেতরেই এখন মতবিরোধ। একদল বলছে গাজায় ঢুকলে রক্তক্ষয়ী যুদ্ধ অনিবার্য, অন্য দল বলছে হামাসকে শেষ না করলে শান্তি ফিরবে না। বিশ্ব জুড়ে প্রতিবাদ চলছে, রাষ্ট্র থেকে রাষ্ট্রে বার্তা যাচ্ছে, গাজা দখল মানবতার বিরুদ্ধে অপরাধ হবে। কিন্তু তেল আবিবের সরকার অটল। এই অচলাবস্থার মাঝে আসল নাটকীয়তা, ইসরায়েলের সেনা সংকট। হাজার সৈন্য নিখোঁজ, নতুন প্রজন্ম যুদ্ধ করতে চায় না, তাই বাধ্য হয়ে বিদেশের মাটিতে আবেদন ছড়াচ্ছে আইডিএফ। অথচ গাজার অন্ধকার টানেল থেকে হামাসের যোদ্ধারা ঠিকই প্রস্তুত হচ্ছে মুখোমুখি লড়াইয়ের জন্য। শেষ প্রশ্নটা থেকেই যায়, বিদেশি যুবকেরা কি ইসরায়েলের জন্য অস্ত্র ধরবে, নাকি গাজার বুকে হামাসের প্রতিরোধ ইসরায়েলের অপ্রতিরোধ্য শক্তিকে ভেঙে দেবে? জর্ডানের গর্জন, ইসরায়েলের বিরুদ্ধে নতুন ঝড়ের আভাস। ভূমধ্য সাগরের বাতাস হঠাৎই যেন দিক বদল করেছে।
এতদিন ফিলিস্তিনের কান্না, গাজার ধ্বংসযজ্ঞ, পশ্চিম তীরের হাহাকার সবকিছুর মাঝে নীরব ছিল প্রতিবেশী রাষ্ট্রগুলো। কিন্তু এবার আর নীরবতা নয়, এবার মঞ্চে উঠেছে জর্ডান। নেতানিয়াহু গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করলেন, আর তার ঠিক পরেই জর্ডান ঘোষণা দিল যুদ্ধের প্রস্তুতির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যে মানচিত্র প্রকাশ করেছেন তা যেন আগুনে ঘি ঢালার মতো। সেই মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এবং লেবাননকে অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে কথিত গ্রেটার ইসরায়েল। ফিলিস্তিনিরা ক্ষুব্ধ, আরব দুনিয়াও ক্ষুব্ধ, তবে সবচেয়ে তেতে উঠেছে জর্ডান। রাজধানী আম্মান থেকে জারি হলো এক ঐতিহাসিক ঘোষণা। 3 দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা জাতীয় সামরিক পরিষেবা কর্মসূচি আবার চালু করছে জর্ডান। সিনেমার মতো দৃশ্য কল্পনা করুন, একদল তরুণ, চোখে আগুন, হাতে পতাকা, সামনে দাঁড়িয়ে আছেন যুবরাজ হোসেন বিন আবদুল্লাহ। তিনি বললেন, দেশের প্রতিটি তরুণকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এই এক লাইনেই জর্ডানের ভবিষ্যৎ বদলে গেল। 1990-এর দশক পর্যন্ত 18 থেকে 40 বছরের প্রত্যেক পুরুষের জন্য সেনাবাহিনীতে 2 বছর কাজ করা বাধ্যতামূলক ছিল। পরে এই নীতি শিথিল হয়, সীমিত প্রশিক্ষণ চালু থাকে। কিন্তু এখন আবার শুরু হচ্ছে পূর্ণাঙ্গ সামরিক কর্মসূচি। আগামী বছর জানুয়ারি থেকে 2007 সালে জন্ম নেওয়া ছেলেরা যখন 18 পেরোবে, তখনই শুরু হবে এই নতুন অধ্যায়। প্রথম পর্যায়ে যোগ দেবে 6000 তরুণ, দ্রুত সেই সংখ্যা বাড়বে 10,000-এ। এক প্রজন্ম গড়ে উঠবে যুদ্ধের জন্য, দেশের প্রতিরক্ষার জন্য। জর্ডানের এই সিদ্ধান্ত কেবল সামরিক নয়, এটি রাজনৈতিকও। সিরিয়ার ভেতরে অস্থিরতা, গৃহযুদ্ধের সম্ভাবনা, ফিলিস্তিনিদের জোর করে বিতাড়ন, গাজায় হত্যাযজ্ঞ, সব মিলিয়ে জর্ডান এখন দ্বিগুণ হুমকির মুখে। একদিকে বাইরের হানা, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতার আশঙ্কা। ঠিক এই মুহূর্তে গ্রেটার ইসরায়েলের মানচিত্রে জর্ডানকে অন্তর্ভুক্ত করে নেতানিয়াহু দিলেন চরম বার্তা। আর সেই বার্তার জবাবই যেন এসেছে আম্মান থেকে। আমরা প্রস্তুত, আমরা এক, আমরা লড়ব। বিশ্লেষকরা বলছেন, জর্ডানের এই কর্মসূচি শুধু সেনাবাহিনীকে শক্তিশালী করবে না, তরুণদের ভেতরও এক নতুন পরিচয় গড়ে তুলবে। শৃঙ্খলা, চরিত্র এবং সবচেয়ে বড় কথা, দেশের প্রতি অবিচল আনুগত্য। জর্ডান হয়তো বড় শক্তি নয়, না আছে পারমাণবিক অস্ত্র, না আছে বিশ্বশক্তির মতো মহাকাশ প্রযুক্তি, কিন্তু আছে এক অমূল্য সম্পদ, ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম। যুবরাজ হোসেন বিন আবদুল্লাহর নেতৃত্বে সেই প্রজন্ম এখন জেগে উঠছে। চিত্রনাট্য যেন লেখা হয়ে গেছে। একপাশে দখলদার ইসরায়েল, গ্রেটার ইসরায়েলের বিভীষিকাময় স্বপ্ন নিয়ে, অন্য পাশে ছোট্ট জর্ডান, কিন্তু বুক ভরা সাহস নিয়ে। মধ্যপ্রাচ্যের আকাশে প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে টিকে থাকবে? সময়ই দেবে জবাব। কিন্তু ইতিহাসের পাতায় ইতিমধ্যেই লেখা হয়ে গেছে এক নতুন অধ্যায়। জর্ডান গর্জেছে। মহাকাশে ইরানের স্বপ্ন, শহীদ সোলাইমানি স্যাটেলাইটের অভিযান। রাতের আকাশে অসংখ্য তারা, কেউ তাকিয়ে দেখে শুধু আলো, কিন্তু ইরান, তারা দেখছে নিজের ভবিষ্যৎ। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার শিকলে বাঁধা ছিল দেশটি। আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্ররা ভাবছিল ইরানকে চিরকাল প্রযুক্তির দৌড়ে পিছিয়ে রাখা যাবে, কিন্তু ইতিহাস প্রমাণ করে ইরান কখনো থামে না। এই দেশ বারবার ভাঙা শিকলকে অস্ত্র বানিয়ে দাঁড়িয়েছে আরও শক্ত হয়ে। শত্রুর চোখের সামনে দিয়ে ইরান এবার ছুটছে মহাকাশ জয়ের পথে। তেহরান ঘোষণা করেছে এক অভূতপূর্ব উদ্যোগ, শহীদ সোলাইমানি স্যাটেলাইট প্রকল্প। শুধু একটি বা দুটি নয়, একসাথে 20টি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা। এই মিশন শুরু হবে 2026 সালের মার্চের মধ্যে। এমন সাহসী ঘোষণা শুনে দুনিয়া হতভম্ব। প্রযুক্তির মঞ্চে এটা কেবল এক ধাপ নয়, বরং এক লাফে শীর্ষে ওঠার ঘোষণা। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারি জানালেন, এই স্যাটেলাইটগুলো হবে দেশের প্রথম ন্যারো ব্যান্ড স্যাটেলাইট কনস্টেলেশন। এর মানে ইরানের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, প্রতিটি কোণায় পৌঁছে যাবে যোগাযোগ ব্যবস্থা। ইন্টারনেট অফ থিংস প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ইলেকট্রনিক ডিভাইস একে অপরের সঙ্গে যুক্ত হবে। স্মার্ট শহর, স্মার্ট কৃষি, এমনকি সামরিক প্রযুক্তিও নতুন রূপ নেবে। আর সবটাই তৈরি হচ্ছে নিজস্ব প্রযুক্তি দিয়ে, কোনো বিদেশি ভরসা নয়। ইরানের বিজ্ঞানীরা নিজের হাতেই গড়ছেন যন্ত্রাংশ, নিজেরাই স্থাপন করবেন কক্ষপথে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলেমিশে এগিয়ে নিচ্ছে প্রকল্প।
একসময় যে আকাশ ছোঁয়া ছিল স্বপ্ন, আজ সেখানে উঠছে ইরানের নিজস্ব স্যাটেলাইট। যেখানে পশ্চিমা শক্তি চাইতো ইরানকে চিরকাল নিচে আটকে রাখতে, সেখানে ইরান এখন উঠছে মহাকাশের সিঁড়ি বেয়ে। তবে স্বীকার করতে হচ্ছে, এটা সহজ পথ নয়। সালারি সতর্ক করে দিয়েছেন প্রযুক্তিগত জটিলতায় কিছুটা দেরি হতে পারে, কিন্তু তিনি আবারও নিশ্চিত করেছেন অগ্রগতি আসার চেয়েও ভালো। ভাবুন একবার, 20টি স্যাটেলাইট একই প্রকল্পে, এমনকি প্রযুক্তি দানব আমেরিকা কিংবা ইসরায়েলও এই মুহূর্তে ইরানের মতো সাহসী ঘোষণা দেয়নি। আর ইরান নিষেধাজ্ঞার অন্ধকার ভেদ করে গড়ছে এক নতুন দিগন্ত। এ যেন সিনেমার চূড়ান্ত টুইস্ট, যেখানে ভিলেন ভেবেছিল নায়ক আর উঠতে পারবে না, ঠিক তখনই নায়ক উঠে দাঁড়ায় আকাশের বুক ছিঁড়ে নিজের পতাকা গাড়তে। আজকের বাস্তবতাও তাই। ইরান মহাকাশে শুধু স্যাটেলাইট পাঠাচ্ছে না, পাঠাচ্ছে এক বার্তা: আমাদের থামানো যাবে না, শিকল ভাঙা আমাদের অভ্যাস, আকাশ এখন আমাদের। প্রশ্ন শুধু একটাই, এই স্যাটেলাইট কনস্টেলেশন কি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেবে? উত্তর লুকিয়ে আছে সেই আকাশে, যেখানে ইতিমধ্যেই জ্বলজ্বল করছে ইরানের শহীদ সোলাইমানি স্যাটেলাইটের স্বপ্ন। মাউন্ট হারমোনি বিস্ফোরণ, ইসরায়েলের ঘুম ভাঙল। দক্ষিণ সিরিয়ার পাহাড়ি অঞ্চলে মাউন্ট হারমোনের ঢালুতে একটি বিস্ফোরণ ঘিরে উঠল শীতল ধোঁয়া আর আতঙ্ক। সীমারেখার নীরবতা মুহূর্তেই কেটে গেল। 7 ইসরায়েলি সৈন্য আহত, 4 জন গুরুতর। সৈন্যরা যে অস্ত্র ব্যবহার করছিলেন তা পুরনো সিরিয়ার, যুদ্ধের ছায়া ফেলে যাওয়া। একটি ভুল নাড়াচাড়া আর বিস্ফোরণ, মুহূর্তে রক্ত আর ধোঁয়া মিলিয়ে গেল। আহতদের তড়িঘড়ি সাফেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে একটি রিজার্ভ ইউনিটের মধ্যে। এরা সীমান্ত রক্ষায় নয়, বরং অপারেশনাল প্রস্তুতিতে নিযুক্ত। কিন্তু পুরনো অস্ত্রের ব্যবহার একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি করেছে তাদের। ইসরায়েল আর সিরিয়ার মধ্যে সম্পর্ক বর্তমানে নতুন দিকে ঝুঁকছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি প্যারিসে ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। প্রথমবারের মতো দুই দেশের মধ্যে স্থিতিশীলতা ও দক্ষিণ সিরিয়ার শান্তি নিয়ে গোপন ফাইলগুলোর আলোচনা শুরু হয়েছে। কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। দক্ষিণ সিরিয়ার কুনেত্রা ও দারা প্রদেশ জুড়ে ইসরায়েলি সেনারা সীমান্ত লঙ্ঘন চালিয়ে যাচ্ছে, বাড়িঘরে হানা দিচ্ছে, চেকপয়েন্ট স্থাপন করছে এবং প্রায়শই বাড়ি ধ্বংস করছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, 5 অগস্ট আল কাহতানিয়া গ্রামে 2টি বাড়ি ধ্বংস করা হয়েছে। অভিযোগ, এই বাড়িগুলো ইসরায়েলি সামরিক অবস্থানের কাছাকাছি। পাহাড়ি ঢালুতে সূর্য অস্তাচলে, একদিকে ধোঁয়া আর ধ্বংস, দূরে সৈন্যরা আহতদের জন্য লড়ছে, আর আকাশের ওপরে শান্তির বার্তা। কিন্তু ভীতি ঘিরে রেখেছে সীমান্তকে। ইসরায়েল প্রায় 2 বছর ধরে উম্মুল আজম গ্রাম থেকে আল কাহতানিয়া ও আল হামিদিয়া হয়ে হারমোনির ঢাল পর্যন্ত সামরিক স্থাপনাগুলো স্থাপন করেছে। গত বছরের শেষের দিকে আসাদ সরকারের পতনের পর তারা দক্ষিণ সিরিয়ায় দখল প্রসারিত করেছে। যদিও বৈঠক শুরু হয়েছে বিস্ফোরণ দেখালো সীমান্তে শান্তি কেবল কাগজে। পুরনো অস্ত্র, অনিয়ন্ত্রিত আগুন এবং সীমান্তের উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। এই মুহূর্তে দক্ষিণ সিরিয়ার পাহাড়ি ঢালুতে নীরবতা নেই। প্রতিটি ঝাঁকুনি, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শব্দ মুহূর্তে ইতিহাসের সাক্ষী। ইসরায়েলি সৈন্যদের জন্য সীমান্ত শুধুই কৌশল নয়, জীবন আর মৃত্যুর খেলা। গাজায় প্রায় 2 বছর ধরে গণহত্যা চালিয়ে যাওয়া ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই অগ্রগতি খুব নিবিড়ভাবে নজর রাখছিল। ড্রুজ সম্প্রদায়ের নেতাদের ব্যবহার করে সিরিয়াকে আরও অস্থিতিশীল করতে চাইছে বলে মনে হচ্ছে। ইসরায়েলের প্রধান লক্ষ্য হল সিরিয়ার নতুন প্রশাসন যাতে নিজেদের সংহত করতে না পারে সেটা ঠেকানো। এটাকে ইসরায়েল হুমকি হিসেবে দেখে, বিশেষ করে যখন সিরিয়ার সরকার তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।